অনেক সময় আগে নির্জনপুর নামে এক গ্রাম ভয়াবহ অভিশাপে আক্রান্ত হয়। সেখানে শত বছর ধরে চলে আসা এক নিয়ম, সন্ধে 6টার পর কেউ যদি ঘরের বাইরে থাকে তবে সে আর কোনো দিন ফিরে আসে না। কোথায় নিয়ে এলি আমাদের রাজু? পুরো ভূতের গ্রাম বলে মনে হচ্ছে। রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। একটাও দোকান নেই। জানি না মানুষজন এখানে আদৌ থাকে কি করে। এইটাই সেই গ্রাম যেখানে আমার বাবা একসময় দাদু ঠাকুমার সাথে থাকতেন, আর এখন আমি এখানে এসেছি তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। তুই ঠিক জানিস তো ওনারা এখনো বেঁচে আছে? যদি না থাকেন? জানি না রে, কিন্তু আমার মন বলছে ওনারা এখনো হয়তো বেঁচে আছেন। তুই কিছু চিন্তা করিস না রে রাজু, আমরা তো দাদু ঠাকুমাকে ঠিক খুঁজে বের করব। ঠিক এমন সময় একজন বয়স্ক গ্রামবাসী রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে ওই তো একজন গ্রামবাসী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। চল ওনাকে জিজ্ঞেস করি, উনি হয়তো কোনো রকম ভাবে আমাদের সাহায্য করতে পারবেন। হ্যাঁ চল ওনাকে জিজ্ঞেস করি তো দাদু ঠাকুমার বিষয়। ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি এই গ্রামে বহু বছর ধরেই আছেন। তারপর চারজন দ্রুত এগিয়ে যায় সেই বৃদ্ধ গ্রামবাসীর দিকে। রাজু তার দাদু ঠাকুমার বিষয়ে জিজ্ঞেস করে। আচ্ছা দাদু, আপনি কি বলতে পারবেন হরিহর সেনের বাড়ি কোথায়? হ্যাঁ, ওর বাড়ি তো সেই বট গাছটার পাশ দিয়ে বাঁ দিকে রাস্তাটা ধরে গেলে একটু ভিতরে গিয়ে দেখতে পাবে সাদা ও লাল রং করা পুরনো একটা পাকা বাড়ি। ওখানে হরিহর ও তার বউ থাকে। দাদু আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সে নয় ঠিক আছে, কিন্তু তোমাদেরকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আসলে আমরা আজকে শহর থেকে এসেছি বন্ধু দাদু ঠাকুমাকে খুঁজতে। ওদেরকে পেয়ে গেলেই চলে যাব। কি, তোমরা শহর থেকে এখানে মরতে এসেছো নাকি? মানে? এই গ্রামে সন্ধ্যের পর যা ঘটে তা কেউ ব্যাখ্যা করতে পারে না। তাই তোমাদের মতো নতুন মুখ আসে, কিন্তু কখনো তারা বাড়ি ফেরে না। আর যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি কোথাও থাকার ব্যবস্থা করে নাও। প্রায় সন্ধে হতে চলল। এই বলে বৃদ্ধ গ্রামবাসী সেখান থেকে চলে যায়, আর বাকিরা গভীরভাবে ভাবতে শুরু করে। আচ্ছা, উনি যেটা বললেন তোরা কি কেউ বুঝলি? না, আমি সেরকম কিছুই বুঝলাম না, আর আমার মনে হয় না ওনার কথার কোনো মানে আছে। হ্যাঁ, তুই হয়তো ঠিকই বলছিস। তাহলে এবার চল ওনার কথা মতো আগে যাওয়া যাক। বেশ, তাহলে চল তাই করি। এই বলে সবাই গাড়ি করে
বয়স্ক গ্রামবাসীর দেওয়া নির্দেশ অনুযায়ী তারা যেতে লাগলো। তারপর বয়স্ক গ্রামবাসীর দেওয়া নির্দেশ অনুযায়ী তারা পৌঁছে গেল হরিহর সেনের বাড়ি, অর্থাৎ রাজুর দাদু ঠাকুমার বাড়ি। বাড়িটা দেখতে খানিকটা বেশ পুরনো, দেখে মনে হয় না এখন কেউ আর থাকে সেখানে। দেখে মনে হয় যেন ভূতের বাড়ি। এই, আমরা ভুল বাড়িতে চলে আসিনি তো? এ বাড়িটা দেখে তো ভূতের বাড়ি মনে হচ্ছে। আদেও কি কেউ থাকে এখানে? আরে আগে ভেতরে গিয়ে জিজ্ঞাসা তো করি। হ্যাঁ হ্যাঁ, চল আগে গিয়ে দেখি। রাজু ঘরের সামনে গিয়ে দরজা ঠক ঠক করতে লাগলো, আর সেই দরজার ঠক ঠকের শব্দ শুনে একজন বৃদ্ধ মহিলা এসে গেটটি খুলে রাজুকে জিজ্ঞেস করেন, তুমি কে বাবা? তোমার কি চাই? আমার নাম রাজু সেন, আর আমি এখানে হরিহর সেনের বাড়ি খুঁজছি। তা এটা কি হরিহর সেনের বাড়ি? নামটা শুনে বৃদ্ধ মহিলাটি কিছুক্ষণের জন্য অবাক হয়ে যান এবং রাজুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো অবস্থায় তাকে জিজ্ঞেস করেন, তুই তুই কি আমার অমলের ছেলে? অমল অমল কি তার মানে এখনো বেঁচে আছে? তুই তুই কি আমার নাতি? রাজু এই কথাগুলো শুনে থমকে যায় এবং কাঁদো কাঁদো অবস্থায় তার ঠাকুমাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ ঠাকুমা, বাবা এখনো বেঁচে আছেন, আর আর আমি তোমার নাতি। এই সব কথা শুনে রাজুর ঠাকুমা রাজুকে বলে, আয় বাবা, ভেতরে আয়, আর বাইরে দাঁড়িয়ে তাকিস না। তোর সঙ্গে এরা কারা এসেছে? এরা আমার বন্ধু ঠাকুমা। এরা আমার সাথে শহর থেকে এখানে এসেছে তোমাদেরকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে। এই কথাটা শুনে রাজুর ঠাকুমা একটু ভয় পেয়ে যায় আর বলে, তোমরা আমাদেরকে এখান থেকে শহরে নিয়ে যাবে? হ্যাঁ ঠাকুমা। আর ঠিক সেই সময় রাজুর দাদু ঘরের ভেতর দিয়ে বাইরে এসে বলেন, অগিন্নে, তুমি বাইরে দাঁড়িয়ে তখন যে কার সাথে কথা বলছো? ওগো, এই দেখো আমাদের নাতি এসেছে, অমলের ছেলে এসেছে। আমাদের অমল মরেনি গো, সে এখনো বেঁচে আছে। তুমি এসব কি বলছোটা কি? তোমার কথার মানে অমল অমল এখনো বেঁচে আছে? সে এখনো মরেনি? হ্যাঁ দাদু, বাবা এখনো বেঁচে আছেন, আর আর আমি এখানে তোমাদেরকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে এসেছি। এই সব কথা শুনে রাজুর দাদুর একটু ভালো লাগে, কিন্তু তার সাথে উনি রেগেও যান আর রাজুকে বলেন, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমরা এই গ্রামে কি করতে এসেছ? তোমার বাবা তোমাকে কিছু বলেনি এই গ্রামের বিষয়ে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে আসো, সন্ধে প্রায় হতে রায়। তার আসার সময় হয়ে গেছে। দরজা জানালা একদম খুলবে না। আজকে নয় তোমরা বিশ্রাম করো, কাল সকালে এইসব নিয়ে আলোচনা হবে। দাদুর এইসব কথাগুলো শুনে সবাই ভয়ে থমকে যায় আর জিজ্ঞেস করে, আপনি কি বলছেন? কার আসার সময় হয়ে গেছে? দাদু ঠাকুমার মধ্যে কেউই তন্ময়ের প্রশ্নের উত্তর দেয় না। বাকিরাও সেই প্রশ্নের উত্তর জানার জন্য কৌতূহল হয়ে থাকে। তারপর ঠাকুমা বলেন, তোমরা এখন ঘরে বিশ্রাম করো, আমি ততক্ষণ তোমাদের থাকার ব্যবস্থা করছি। এই কথা বলে দাদু ঠাকুমা চলে যান। বাকিরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। ব্যাপারটা ঠিক বসছে না। তখন সেই বৃদ্ধ গ্রামবাসী আর এখন তোর
দাদু ঠাকুমা সবাই কি লোকাচ্ছে বলতো? হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হচ্ছে। সবাই এমন ভাবে বলছে যেন আমরা এই গ্রামে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা রাজু, তুই কি জানিস তোর বাবা এই গ্রাম থেকে কেন চলে গেছিলেন? না রে, আমিও ঠিক তখন দিয়ে সেটাই ভাবছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে তুই কি করে তোর দাদু ঠাকুমার বিষয়ে জানলি? এর আগে তো তুই কখনো এ বিষয়ে কথা বলিসনি। আমিও ঠিক কদিন আগেই আমার বাবার বুকশেলফ থেকে বাবার পুরনো একটা ডায়েরি পেয়েছিলাম, আর তার থেকেই আমি জানতে পারি আমার দাদু ঠাকুমার বিষয়ে। আর আমার বাবা যখন খুব ছোট ছিলেন তখনই তিনি দাদু ঠাকুমার এই গ্রামকে ছেড়ে চলে যান। এছাড়া আর কিছুই জানতে পারি না, কারণ ডায়েরিটা যেহেতু খুব পুরনো তাই বাকি লেখাগুলো পোকামাকড়ে খেয়ে ফেলেছে। ইস, আর একটু জানতে পারলে খুব ভালো হতো। এখন ছাড় এইসব কথা, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কিছু করার নেই। হ্যাঁ, আর এমনিতেই তো তোর দাদু বলেছে কাল সকালে সব বলবে। কাল সকালেই নয় সব জানবো, আজকে রাতে বরং একটু জঙ্গলের দিকে যাই। কারণ গাড়িতে করে আসার সময় জঙ্গলের দিকে একটা সুন্দর পুরনো মন্দির দেখেছি, তাই ভাবছিলাম সেটাকে একবার দেখে আসি। আর এখানের মানুষজন যে রাতের দিকে বেরোতে ভয় পাচ্ছে তার কারণটাও জানা যাবে। এটা তুই ঠিকই বলেছিস। আশা থেকে দেখছি সবাই ঘরের জানালা দরজা বন্ধ করে রেখেছে, যেন কারোর ভয়ে তারা বন্ধ করে রেখেছে। দিনের বেলা যাও একটু বেরোচ্ছে, কিন্তু রাতের দিকে একদমই বেরোয় না বলে মনে হচ্ছে। এই না না, আমাদের এই রাতে বেরোনোটা ঠিক হবে না। হয়তো কোনো জঙ্গলি পশু পাখির ভয় বেরায় না। কি সব আবোল তাবোল বকছিস তুই? যদি জঙ্গলি পশু পাখি থাকতো তাহলে ওরা আগেই বলে দিত, এরকম ভাবে বলতো না। সেটা তুই নয় ঠিকই বলছিস, কিন্তু তাও ওরা যে কালে বলেছে বেরোতে না, তাহলে বেরোনোটা ঠিক হবে না। ঠিক আছে, তোকে বেরোতে হবে না, আমরা তিনজনেই যাব। আর না না, আমি সেটা বলিনি। তুই যাবি কি যাবি না খালি সেটা বল। আচ্ছা ঠিক আছে, যাব। তার মানে রাতে দাদু ঠাকুমার ঘুমানোর পর আমরা ঘরের বাইরে বেরোবো। আর যদি রাতে কিছু না থাকে তাহলে কাল সকালে সবার মনের মধ্যে থাকা এই অজানা ভয়টাকে আমরা দূর করব। এরপর সবাই রাতে দাদু ঠাকুমার ঘুমানোর পর সবাই ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যায়। রাত গভীর হলো। নির্জনপুরের নিস্তব্ধতা যেন জঙ্গলকে গ্রাস করেছে। টর্চের আলো কুয়াশায় মিলিয়ে যায়। দূরের মন্দিরের ছায়া যেন কোনো অশুভ আগমনের ইঙ্গিত দিচ্ছে। রাজু ও তার বন্ধুরা সাহস নিয়ে এগোয়, কিন্তু তাদের পা কাঁপছে। এই জায়গাটা কেমন অদ্ভুত না? মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ভয় পাস না সৌরভ, এটা শুধু জঙ্গল, কিছু হবে না। চুপ কর, কিছু শুনছিস? হ্যাঁ, এটা কিসের শব্দ? যেন মনে হচ্ছে কেউ কাঁদছে। আমার সন্ধ্যা ফিরিয়ে দাও, আমার শান্তি কেড়ে নিয়েছে। নির্জনা, ওরা নির্দোষ। তোর ক্রোধ এদের উপর নয়, চলে যা। ওম কালিরাত্রি স্বরূপিণী, শান্তি দে, মুক্তি দে। আপনি কি আমাদের বাঁচালেন কি করে? আমি ত্রিলোচন ঠাকুর, নির্জনপুরের প্রেতরক্ষক। বহু বছর ধরে এই অভিশাপের সাথে লড়ছি। নির্জনা এই গ্রামের প্রেতাত্মা। সন্ধ্যা নামলে সে জেগে ওঠে। তোমাদের সাহস আজ তাকে থামিয়েছে, কিন্তু
অভিশাপ এখনো ভাঙেনি। এই অভিশাপ কেন শুরু হলো? 100 বছর আগে এক নির্দোষ নারীকে এই গ্রামে অন্যায়ভাবে হত্যা করা হয়। তার নাম ছিল নির্জনা। তার আত্মা শান্তি পায়নি, সে প্রতিশোধ চায়। আমি বহুবার তাকে শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু তার ক্রোধ এখনো থামেনি। তার মানে এই অভিশাপ ভাঙা যায় না? যায়, কিন্তু তার জন্য গ্রামের সবার একতা দরকার। নির্জনার আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। তোমরা আজ রাতে ফিরে যাও, আমি তোমাদের সাথে সকালে কথা বলব। রাতের ভয়াবহ অভিজ্ঞতা রাজুদের মনে গেঁথে গেছে। সকালে তারা দাদু ঠাকুমা ও ত্রিলোচন ঠাকুরের সাথে রাজু সব খুলে বলে। ঠাকুমার মুখে এখনো বিভ্রান্তি। তিনি রাজুকে তার ছেলে অমল ভাবছেন। ঠাকুমা, আমি তোমাদের ছেলে অমল নই, আমি রাজু, তোমার নাতি। বাবা শহরে বেঁচে আছেন। তিনি ছোটবেলায় এই গ্রাম ছেড়ে পালিয়েছিলেন এই অভিশাপের ভয়ে। আমি এসেছি তোমাদের নিয়ে ফিরতে। অমল অমল বেঁচে আছে। আমরা ভেবেছিলাম নির্জনা তাকে নিয়ে গেছে। তুই আমার নাতি, কিন্তু কিন্তু তোর মধ্যে আমার অমলের ছায়া দেখি। তুই তুই আমাদের ফিরিয়ে দিয়েছিস সোনা। তোর বাবা কেন আমাদের কিছু বলেনি? এত বছর আমরা দুঃখে কাটালাম, তুই এসে আমাদের আমাদের আবার বাঁচিয়ে দিলি। রাজু, তোমার সাহস গ্রামের আশা জাগিয়েছে, কিন্তু নির্জনার অভিশাপ এখনো আছে। আমি গ্রামবাসীদের সাথে কথা বলবো। আমরা সবাই মিলে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করব। তুমি যদি ফিরে আসো, আমরা একসাথে এই অভিশাপ ভাঙতে পারি। আমরাও আসবো ঠাকুর মশাই, এই গ্রামকে বাঁচাতে হবে। হ্যাঁ, এবার ভয় পাবো না। তুই যে আমাদের এখানে টেনে এনেছিস, এখন আমরাও ছাড়বো না। রাজু তার দাদু ঠাকুমাকে শহরে নিয়ে যায়। নির্জনপুরের অভিশাপ তাদের মনে ভয় জাগালেও পরিবারের বন্ধন তাদের শক্তি দেয়। গ্রামবাসীর মুখে আশার আলো ফোটে। ত্রিলোচন ঠাকুর দাঁড়িয়ে যেন নতুন যুদ্ধের জন্য প্রস্তুত। ঠাকুমা, আমি আবার আসব। ত্রিলোচন ঠাকুরের সাথে এই অভিশাপ ভাঙব। তুমি আর দাদু শহরে বাবার কাছে থাকো। তুই আমাদের গর্ব, ফিরে আসিস বাবা। রাজু, তোমার পথ মঙ্গলময় হোক। আমি গ্রামের জন্য প্রস্তুত থাকবো।